গর্ভবতী হওয়ার চেয়ে খুশির সংবাদ একজন নারীর কাছে আর কিছুই হতে পারে না। কিন্তু আমি এই সংবাদে শঙ্কিত। শুধু আমি না, আমার পরিবারের সবাই শঙ্কিত। আমার 1.5 বছরের দুধের বাচ্চাটা ক্ষুধায় কান্না করছে, কিন্তু আমার সেদিকে কোনো নজর নেই। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি, স্বামী আর ননদের তর্ক শুনছি। আমার শাশুড়ি হাফসা বেগম চিল্লাচ্ছে, এইবারেও যদি তোমার বউ আমার নাতি দিবার না পারে, তয় আমি তোমারে আবার বিয়া করামু। কি আলাক কি বউ আনলাম গো, আমার বংশের বাত্তি জ্বালানির লাইগা একটা নাতি দিবারও পারে না। হানির আব্বু তাকে বোঝানোর চেষ্টা করছে, আম্মা ছেলে হয় না এতে হানির আম্মুর কোনো দোষ নেই। তোমাকে কতবার বলবো, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা মেয়েদের হাতে থাকে না। তুমি আর কথা কইও না বাপু, আমার চুল বাতাসে পাকে নাই, আমি এইসব জানি। আরে পাশের বাড়ির রইসের সেদিন বিয়া করছে, হের সেরা আইয়া পড়লো। আর তোমার বউ এতদিনে একটা জন্ম দিতে পারতাছে না। আম্মা তুমি বোঝার চেষ্টা করো। পাশ থেকে ননদ মৌমি বলে ওঠে, শুধু মাকে বুঝলে হবে ভাইয়া, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আম্মা তো হাসা কথাই কইছে, তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব কথা বলছিস। ভাইয়া প্রশ্নটা শিক্ষিত কিংবা মূর্খ হওয়ার নয়, কিছু জিনিস যুক্তি দিয়ে চলে না। তোর ছেলে না হলে আমাদের বংশ সামনে যাবে কেমনে? তোদের যা খুশি কর, আমরা তো বাড়িতেই থাকতে মন চায় না। শুক্রবার দিন একটু বাসায় আরাম করব তা না, সারাদিন ছেলে ছেলে করে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে সবাই। বলে আমার স্বামী বের হয়ে যায়। তখনই শাশুড়ি মা আবার শুরু করলো, দেখছিস মৌমি, জানি না তোর বাপে কি দেইখা আমার হামিমরেই বউ বিয়া করাইলো। আমার ছেলেটা ঘরে একটু শান্তিও পায় না, নিজে তো মইরা গেছে, আমারে থুইয়া গেছে এইসব দেহার লাইগা। তা যা বলেছো মা, বাবা তো সাদা চামড়া দেখে ছেলেকে বিয়ে করিয়েছিল, না দেখলো গুণ না দেখলো শিক্ষা, খালি এইটা। বিয়ার অত বৎসর হইছে, অহনো ভালো কইরা দুইটা রানতে পর্যন্ত পারে না। আর তার মা বাপ তো বিয়া দিয়া আজার হইছে, 2 টাকার জিনিস লগে দেয় নাই। কটূক্তি করে মৌমি বলে, আহা মা এভাবে বলো না, পরে তোমার ছেলের বউ আবার বলে বসবে আমরা যৌতুক চাই। তার মুখে তো এখন আবার খই ফোটে। একটু গলা উঁচিয়ে আমার শাশুড়ি বলে, কি এর যৌতুক? হৌর বাইত আউনের সময় সব মাইয়ারাই ঘর সাজানোর জিনিসপত্র আনে, এইটা যৌতুক কেমনে হয়? তোমার যে কথা মা, ঘর সাজানোর জিনিস আনবে? আরে এত বছর ভাইয়ের বিয়ে হলো, একটা ভালো কাপড় দিয়েছে ভাবির বাড়ি থেকে? 2 ঈদে যে কাপড় দেয় মনে হয় ফুটপাত থেকে কিনে আনছে। মনে আছে বিয়ের সময় তোমাকে দেওয়া শাড়িটার কথা? মনে থাকবো না? এক ধোয়া দিতেই রং উঠতে গেছিল। খালি ওই শাড়ি, যা কাপড় দিছে সবই 2 নম্বরই। আমার তো মাঝে মধ্যেই মনে হয় বিয়ার সময় তোর ভাইয়ারে যে স্বর্ণের চেন দিছিল সেইটাও ইমিটেশনের। তা যা বলেছ, একবার শ্যাকরার কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নিয়ে যে ঠকবাজ শ্বশুরবাড়ি তোমার ছেলের কপালে জুটেছে। না আর দাঁড়াতে পারলাম না, দিন রাত এদের কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছি। কত সহ্য করা যায়? এরা কি ভাবে আমি মানুষ নই? কথাটা ভেবেই রুবি নামের 25 বছরের নারী নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে ছোট্ট মেয়েটা কান্না করেই চলেছে। রুবির ভীষণ রাগ হলো, তাই মেয়েটাকে একটা থাপ্পড় দিল। বাচ্চাটা কিছু বুঝতে না পেরে আরও জোরে কান্না করে দিল। রুবি বুঝতে পারলো সে কি ভুল করেছে। তারপরে মেয়েটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলো। একটু পরে মেয়েকে শান্ত করে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে বলতে লাগলো, আম্মু অনেক খারাপ, তোমায় মেরেছে। কিন্তু কি করব বলো, মাথায় রক্ত উঠে গেছিল। আচ্ছা বলো তো, তোমার দাদার বাড়ির সবাই আমার সাথে এমন করে কেন? এমন তো না ওনারা তোমার নানা বাড়ি থেকে বেশি বড় লোক, আমরা সবাই তো মধ্যবিত্ত। রুবির কথায় ছেদ পড়ে দরজায় কড়া নাড়ার শব্দে। বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, আমু, আমু। রুবি বুঝে তার বড় মেয়ে উম্মি হানি ডাকছে, তাই ছোট মেয়ে হামরাকে বিছানায় রেখে দরজা খুলে দেয়। 4 বছরের একটা পুতুল ঘরে প্রবেশ করে। গোলাপি ফ্রক, সামনে বব কাটা চুলে হানির নিষ্পাপ চেহারাকে আরও সুন্দর করে তুলেছে। আম্মু ক্ষুধা, বলে হানি কাঁদতে থাকে। রুবির মনে পড়ে সেই কোন সকালে সে হানিকে খাইয়েছে। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। এত ঝামেলার মধ্যে মেয়েকে খাওয়াতে ভুলে গিয়েছিল রুবি। হানি বোনের পাশে বসো, আম্মু খাবার আনছে। হানি লক্ষ্মী মেয়ের মতো বিছানায় উঠে হামরার পাশে বসে পিঠে হাত বোলাতে লাগলো। রুবি গেল খাবার আনতে। রুবি খাবার বাড়ছিল, তখন তার শাশুড়ি হাফসা বেগম এলেন। বৌমা তুমি এইখানে? ভালো হইছে। একখান কথা হনো, কাল সকালে এক জায়গা যাওন লাগবো, তৈয়ার হইয়া থাইকো।
জি মা, কোথায় যেতে হবে? হামিমের ফুপু ফোন করছিল, একটা কবিরাজের কথা কইল, তার তাবিজ নাকি মেলা কামের, যারা গেছে সবেতেরই কাম হইছে। তুমি গেলে এইবার নাতি ওইবই ওইব। মা, এসব করে কোনো লাভ নেই, মুখ বাঁকিয়ে হাফসা বেগম বলে। লাভ না খেতেই তোমারে ভাবতে কইছে কেডা? যা কইছি তাই করো, আমার নাতি লাগবো। রুবি শাশুড়িকে বোঝাতে চেষ্টা করে, মা এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে নেই। হাফসা বেগম দাঁত মুখ খিচিয়ে বলে, আরে আইসে আমার সংস্কার সিহানির লোক, বলি তোমার সে বহুত শিক্ষিত মাইয়া দেখছি জীবনে। তুমি তো মাত্র ইন্টার পাস, এত কথা কইও না। ডাক্তারে পরিষ্কার কইছে আগে 2বার সিজার হইছে, তাই এইবারের পরে তোমার আর বাচ্চা নাও হইতে পারে। আমি চাই তুমি এই বাড়ি থাহো, আমার নাতিনগুলা সৎমার কাছে বড় হোক, এইটা আমি চাই না। তাই যা কই তাই হুনো। বলেই হাফসা গটগট করে সেখান থেকে চলে গেল। রুবি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবার নিয়ে ঘরে গেল। হানি মেঝেতে বসে নিজ হাতে খাচ্ছে, কারণ রুবি নিজের মেয়েকে ছোট থেকেই সব রকম কাজ শিখিয়ে বড় করতে চায়। রুবি ঘরে বসে তার শাশুড়ির কথাগুলোই ভাবছিল, আর মনে মনে বলছিল, আমি পড়ব কি করে? অনার্স ভর্তির পরেই তো বিয়ে হয়ে যায়। নিজের ঘরে তো আমি বলতে গেলে রাজকুমারীর মতো ছিলাম। মা বাবা ভাইয়া কেউ আমাকে কোনো কাজই করতে দিত না। যেই আমি কোনো দিন ঘরে 1 গ্লাস পানি গড়িয়ে খাইনি, সেই আমি এই বাড়িতে এসে রোজ 5 জনের রান্না করেছি, একা হাতে পুরো ঘরের কাজ করেছি। যখন ননাস পুরো পরিবারের সাথে 2 দিন পর পর বেড়াতে আসে, তাদের হাসি মুখে আপ্যায়ন করেছি। হানির আব্বু আমাকে পড়ালেখা করতে কখনো বারণ করেননি, আবার উৎসাহও দেয়নি। কিছু স্বপ্ন প্রিয়জনের অবহেলায় মরে যায়। আমার পড়ালেখার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথম ঘর সামলে তাও পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন হানি পেটে এলো সংসারের সব কাজ করে আর ইচ্ছে করেনি। তারপর তো রুবির আরও কিছু ভাবার আগে মেয়ে ডাকে, আম্মু তেত। রুবি একটা মলিন হাসি দেয়, দেখে হামরা ঘুমিয়ে গেছে। যাও বাসন রেখে হাত ধুয়ে এসো, হামরার সাথে ঘুমাও, কোনো দুষ্টুমি করো না। আচ্ছা বলেই হানি হাত ধুতে চলে গেল। রুবি রান্নাঘরে গেল নিজের কাজ করতে। রান্নাঘরের বেসিনে এক গাদা এঁটো থালা বাসন আর হাঁড়ি পড়ে আছে। রুবির মনে পড়ল, বাবার বাড়িতে সে কখনো খেয়ে বাসন ধুয়ে রাখেনি, সব একা হাতে তার মা করেছে। আজ তাকেও একা হাতে সব করতে হচ্ছে। একবার রুবি ছোটো বুয়ার কথা ভেবেছিল, কিন্তু এখানে সেটা পাওয়া যায় না, কারণ রুবির শ্বশুরবাড়ি হলো টাউন এলাকায়। এই এলাকাটা গ্রামের ছোঁয়া কাটিয়ে ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে। পুরানো আধপাকা বাড়ি ভেঙে নতুন বাড়ি উঠছে। রুবির শ্বশুরবাড়ি অবশ্য আগে থেকে ফ্ল্যাট বাসা, তার শ্বশুর আর চাচা শ্বশুরা মিলে করেছিল। 4 তলা বাড়িতে 2টা ফ্ল্যাট হামিমদের, একটা ভাড়া দেওয়া আছে অনেক বছর ধরে। রুবি বাসন মাজতে কষ্ট হচ্ছিল, তার খুব কাহিল লাগছিল। এবার গর্ভাবস্থার প্রথম দিক থেকেই তার শরীর খুবই দুর্বল লাগছে। কাজ শেষ করে শাশুড়ির কাছে গেল। হাফসা বেগম আর মৌমি সোফায় বসে জি বাংলায় সিরিয়াল দেখছিল। মা, একটা কথা ছিল। সিরিয়াল দেখায় ব্যাঘাত ঘটায় তারা দুজনেই বিরক্ত হলো। কও কি কইবা? একটু আমতা আমতা করে রুবি বলে, মা আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই ভাবছিলাম টুকটাক কাজের জন্য একটা লোক রাখবো। রাফিনের মা বলছিল একটা ছুটা বুয়া পাওয়া গেছে, আপনি বললে। তখনই কলিং বেল বেজে ওঠে। রুবি জানে এই বেল 1000বার বাজলেও তাকেই খুলতে হবে, তাই কথা বাদ দিয়ে দরজা খুলতে গেল। হামিম এসেছে। সে নিজের ঘরে যাচ্ছিল, তখন হাফসা বেগম ডাকে, যাও কই, শুইন না যাও, তোমার বউ কি কয়? দাঁড়িয়ে পড়ে হামিম। কি বলে? পাশ থেকে মৌমি মুখ বাঁকিয়ে বলে, তোর বউয়ের নাকি কাজের লোক লাগবে, তার নাকি দুর্বল লাগে। কিছু বুঝতে না পেরে হামিম বলে, মানে? সেটা তুই তোর বউকে জিজ্ঞেস কর। কি হয়েছে হানির আম্মু? তেমন কিছু না, আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, তাই একটা ছুটা বোয়ার সন্ধান পেয়েছিলাম, মাত্র 1200 টাকা নেবে। ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া করবে। তোমরা রাজি থাকলে। একটু চুপ থেকে হামিম চেঁচিয়ে ওঠে, তোমার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়েছি যে ঝাঁকুনি দিব আর টাকা পড়বে? দুটো মেয়েকে পয়দা করে বসে আছো, আর একটা মেয়ে হলে কি হবে আমি সেই চিন্তায় বাঁচি না। আর তুমি আছো কিভাবে আরাম আয়েশ করবা তাই নিয়ে। বলি, আমি কি জমিদার নাকি? ছোট একটা চাকরি করি, সেই টাকায় কিভাবে সংসার চালায় শুধু আমিই জানি। তুমি তো মেয়ে পয়দা করে খালাস, মেয়েগুলোর ভালো বিয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তাই না?
রুবি স্তব্ধ হয়ে ভাবে, হামিমও কি সবার মতো পুত্র সন্তান না হওয়ার জন্য আমাকেই দায়ী করছে? সারাদিন এমন কি কাজ করো তুমি? তোমার কাজ মানে তো 2 বেলা রান্না আর ঘর গোছানো, তার মধ্যেও কাজের লোক লাগবে? এরকম চেঁচিয়ে কথাগুলো বলছে হামিম। হামিমের কথায় তাল দেয় হাফসা। আরে তোমার বউয়ের নাকি ঘর মোছা কাপড় ধোয়ার লাইগা কাজের লোক লাগে। মৌমির কাপড় তো সে নিজেই ধুয়ে নেয়। আমার কোমরে ব্যথা, তাই লাইগা বছরখানেক তোমার বউ আমার একটা কাপড় ধোয়, আর বাকি সব তো তোমাদেরই। এর জন্য কাজের লোক লাগবে তার। হামিম তার মায়ের মনোভাব বুঝতে পেরে একটু নরম সুরে আবার বলে, আমার মা সারা জীবন একা সংসার সামলেছে, কোনো কাজের লোক ছাড়া। এমন তো না তুমি চাকরি করো যে অফিসে যাবে তাই কাজ সহজের জন্য কাজের লোক লাগবে। এখন যা কাজ আস্তে ধীরে করো, 7-8 মাস হলে যদি দেখি পারছো না তখন ভেবে দেখব। হামিম ঘরে চলে যায়। ঠিকমতো ছেলের কান ভারী করতে না পারায় একটু মন খারাপ হয় হাফসা বেগমের। রাতে খাবার টেবিলে, বৌমা সহালে তৈয়ার থাইকো, আমার যেন ডাহন না লাগে। আর হামিম, আমারে কিছু টাকা দিও। কোথায় যাবে তোমরা? হামিম জিজ্ঞেস করে। তোমার ফুবু একটা কবরাজের সন্ধান দিছে, দেখি গিয়া যদি কাম হয় নাতি দেইকা মরতে পারি। রুবি বোঝাতে চেষ্টা করে, মা এসব করে সত্যিই কোনো লাভ নেই। আপনি কেন বুঝতে পারছেন না? হামিম যেন একটু বিরক্ত হলো। সে ভাবলো যদি এসব করে একটা ছেলে আসে তবে ক্ষতি কী? হানির আম্মু, এত তর্কের কি আছে? আম্মু যখন বলছে একবার যেতে কি সমস্যা? টাকা তো আমিই দিচ্ছি। এমন ভাব করছো যেন তোমার কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে যাচ্ছ। রুবি আর কিছু বলল না। পরের দিন সকাল 6টায় সেই কবিরাজের বাড়ি গেল। সেখান থেকে 11টার দিকে ফিরে এলো। এসেই রুবি বমি করলো। তারপর গোসল করে বের হয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। শনিবার অফিস বন্ধ থাকায় বাচ্চাদের হামিমি সামলাচ্ছিল। রুবিকে এভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে প্রশ্ন করে, কোনো সমস্যা কি হলো সেখানে? রুবি ক্লান্ত হয়ে চোখ মেলে। এত নোংরা জায়গা, কি বলবো। চারিদিকে পায়খানা আর প্রস্রাবের বাজে গন্ধ। একটা পাগলকে সবাই কবিরাজ বানিয়ে রেখেছে। বাবা বাবা বলে ডাকছে। মা আমাকে লোকটার কাছে নিয়ে গেল। আমার মাথায় হাত দিয়ে দোয়া করতে বলল। লোকটা তার ময়লা হাতে আমার মাথা আর গালে ধরলো। ভাবতেই গা গুলিয়ে উঠছে। বুঝতে পেরেছি। আচ্ছা বিশ্রাম করো। রুবি কখন ঘুমিয়ে গেল সে বুঝতে পারল না। ফোনের রিংটোনে ঘুম ভাঙে। দেখে তার মায়ের ফোন। হ্যালো আম্মু, তুই আজকে বিকেলে একবার আয় তো। কেন? এলেই সব বলবো। আমি আর এসব নিতে পারছি না। আমি তোর শাশুড়ির সাথে কথা বলে নিয়েছি, তুই আয়। আচ্ছা। হামিম ঘরে এসে বলে, মা ফোন করেছিল, তোমাকে যেতে বলেছে। তুমি যাবে? হ্যাঁ, না হলে রাতে আবার আসবে কিভাবে? রুবির বাবার বাড়ি খুব বেশি দূরে নয়, সিএনজি দিয়ে যেতে 40 মিনিট লাগে। তারা বেরিয়ে পড়ে। বাড়ি পৌঁছে রুবি বুঝতে পারল সেখানে খুব থমথমে পরিবেশ বিরাজমান। ভয়ে জড়সড় হয়ে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে রুবির ভাবি লীনা। রুবি হামিম আর বাচ্চাদের নিজের ঘরে বসিয়ে বাইরে বসার ঘরে যায়। কি হয়েছে এত জরুরি তলব? রুবির মা নাহিদা মরা কান্না শুরু করলো। দেখ রুবি, আমার কি সর্বনাশ হলো। তোর ভাই নিজের পছন্দে বিয়ে করে আজ আমার না খেয়ে মরার অবস্থা। এই মেয়ে আমার সাথে যা নয় তাই ব্যবহার করে, আমি কিচ্ছু বলি না। তাই আমি ঠিক করেছি, হয় সে বাড়িতে থাকবে, না হয় আমি। আম্মু, কি হয়েছে বলবে তো? ভাবি আবার কি করেছে? কি করেছে? তোর ভাবি নাকি চাকরি পেয়েছে, এখন চাকরি করতে চায়। তুই আমাকে বল, সে চাকরি করলে আমার ঘরের কাজ কে করবে? নিজের মাকে আজ অনেক অচেনা লাগছে রুবির কাছে। সে একবার নিজের ভাবির দিকে তাকালো, একবার নিজের ভাইয়ের দিকে। ভাইয়া, তুমি কি বলো? আমি আর কি বলবো, আম্মু যা বলে তাই। দেখ, এই বাড়িতে থাকতে হলে লীনাকে আম্মুর কথা শুনেই থাকতে হবে। রুবি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর লীনার কাছে গিয়ে ওর হাত ধরল। ভাবি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। লীনা কিছু বুঝতে না পেরে চোখ তুলে তাকালো। রুবি দেখে লীনার চোখ দুটো অসম্ভব ফুলে আছে। তুমি কার জন্য কাঁদছো? এরা কেউ তোমার দুঃখ বুঝবে না। এই দুনিয়াটা অনেক স্বার্থপর। আজ যদি তুমি এদের জন্য থেমে যাও, এরাই তোমাকে একদিন পায়ের নিচে পিষে দেবে। রুবির মা নাহিদা ধমকে ওঠে। এসব কি কথা রুবি? তোমাকে আনা হয়েছে ওকে বোঝাতে, তাই তো করছি আম্মু। আমি ভাবিকে চোখে আঙুল দিয়ে সত্যিটা বুঝিয়ে দিচ্ছি। রুবি, এত অবাক কেন হচ্ছ আম্মু? আমি সত্যি বলছি। ভাইয়া কি যেন বলছিলে? আম্মু যা বলবে তাই হবে? তাহলে তখন বিয়েটাও নিজের আম্মুর পছন্দে করতে?
তোমাদের ছেলেদের সমস্যা কি জানো? নিজের মা আর বোন ছাড়া অন্য কারো কষ্ট চোখে পড়ে না। একটা মেয়েকে সুখের স্বপ্ন দেখিয়ে বিয়ে করে নিয়ে এসেছো, এখন তার সব স্বপ্ন তুমি নিজের হাতে ভেঙে দিচ্ছ। ছি, লজ্জা বলে কিছু আছে তোমার? রুবি, তুই একটু বেশি বলছিস না? না ভাইয়া, আমি অনেক কম বলছি। বিয়ের আগে থেকেই তো তুমি জানতে ভাবি লেখাপড়া জানা মেয়ে, সে একদিন চাকরি করবেই। কি হলো বলো, জানতে না? ভাবি বলেনি তোমাকে নিজের স্বপ্নের কথা? হ্যাঁ, কিন্তু বিয়ের আগে দেওয়া সব কথা কি রাখা সম্ভব? বিয়ের আগের জীবনটা আলাদা থাকে। আর ওর চাকরির কি দরকার? আমি তো কম কামাই করি না। তাছাড়া আজ বাদে কাল বাচ্চা হলে তাদের কে দেখবে? ভালোই বলেছো, বিয়ে করার সময় শিক্ষিত মেয়েকে প্রয়োজন। কেন, তোমার বাচ্চাকে পড়ানোর জন্য? নাকি সবাইকে বলার জন্য যে আমি রোজ আমার উচ্চশিক্ষিত বউকে দিয়ে ঘরের কাজ করাই? নাহিদা খেকিয়ে ওঠে। তুই কি বলতে চাস, ঘরের কাজ করা খারাপ? কখনোই না। আমি বলছি ঘরের কাজটাকে তোমরা যেভাবে মূল্যায়ন করো সেটা খারাপ। আচ্ছা, একবেলা রান্না করে 3 বেলা খেলে কি পেট খারাপ করে তোমাদের? তবুও কেন একজনকে 3 বেলায় রান্না করতে হয়? আমি তো তোদের জন্য সারা জীবন করেছি এসব, তখন তো তোর মায়া লাগেনি। আজ পরের বাড়ির একটা মেয়ের জন্য মায়ের বিরুদ্ধে কথা বলছিস? মা, তুমি ভুল করেছো। আমি তোমার বিরুদ্ধে না, তোমার হয়েই কথা বলছি। মা, তোমরা শাশুড়িরা কেন বুঝতে চাও না একটা মেয়ে নতুন সংসারে অনেক আশা নিয়ে আসে। তোমার দরকার নেই তাকে নিজের মেয়ের মতো ভালোবাসার, শুধু তাকে একটা মানুষ মনে করো। কিন্তু তোমরা তো ছেলের বউকে ঘরের কাজ করার আর ছেলে জন্ম দেওয়ার যন্ত্র মনে করো। রুবির ভাই বলে। রুবি, নিজের মায়ের সাথে কেউ এভাবে কথা বলে না, কিন্তু আমি বলছি। আচ্ছা ভাইয়া, তুমি বলো আমি ভুল কি বলেছি? তুমিই বলো, তোমার বিয়ের আগে সব কাজ তো আম্মুই করতো, তাহলে ভাবি আসার পর সব কেন ভাবিকেই করতে হয়? দুজনে ভাগ করেও তো কাজগুলো করা যায়। তোমাদের বিয়ের 1 মাসের মধ্যেই বাবা মারা গেল, কিন্তু দোষ কার হলো? ভাবির। সবাই বলল নতুন বউ অলক্ষী, কই তোমাকে কেউ দোষ দিল না? বিয়েটা তো তুমিও করেছিলে। আসলে ভাইয়া কি বলো তো, কিছু জায়গায় আমরা ভুলে যাই এগুলো আল্লাহ প্রদত্ত, এতে ছেলে বা মেয়ে কারোরই কোনো হাত থাকে না। ভাইয়া, আমার কথা বুঝতে চেষ্টা করো। তুমি তোমার মাকে ভালোবাসো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের স্ত্রীকে অবহেলা কেন করছো? তারও তো তোমার উপরে হক আছে। হামিম দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। নাহিদা জোরালো গলায় বলে, তুই যা খুশি বল আর যাই হয়ে যাক, আমি চাই না লিনা চাকরি করুক। সে যদি চাকরি করে তবে বাড়িতে থাকতে পারবে না। পাঠিয়ে দাও ভাবিকে ফেরত, আর তাকে ফেরত পাঠিয়ে নিজে অপেক্ষা করো, কারণ তোমার মেয়েও হয়তো কিছুদিনের মধ্যেই ফেরত আসবে। মানে কি বলছিস এসব? তুই কেন ফেরত আসবি? ভয় পাচ্ছ কেন আম্মু? জানো তুমি ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? বিয়ের প্রথম দিন থেকে সবাই আমাকে কথা শোনায়, মনে আছে? বিয়ের সময় আমার শাশুড়িকে একটা শাড়ি দিয়েছিলে, যেটার রং জ্বলে যায়, পরে তার বদলে পরের দিনই আরও 3টা শাড়ি পাঠিয়েছিলে। হ্যাঁ, সেটা নিয়ে এখনও আমাকে সবাই কথা শোনায়। তুমি তো জানো বিয়ের আগে আমি কিভাবে ছিলাম, ঘরের কোনো কাজই করতাম না। আর এখন তুমি ভাবিকে দিয়ে যেমন কাজ করাও, তার দ্বিগুণ কাজ তোমার মেয়েকে ওই বাড়িতে একাই করতে হয়। একটু ভুল হলেই অশিক্ষিত, কোনো গুণ নেই, এমন হাজার কথা শুনতে হয়। হাইলাইট শুনবে? কাল আমার শাশুড়ি সাবধান করে দিয়েছে, যদি এবার ছেলে না হয় তবে তোমাদের জামাইয়ের আবার বিয়ে দেবে। রুবির ভাই এসব শুনে প্রচণ্ড রেগে যায়। এত বড় সাহস, আমার বোনের উপরে অত্যাচার! তুই আগে বলিসনি কেন ওদের কাউকে আমি ছাড়বো না? বলেই সে উঠে দাঁড়ায়। বসো ভাইয়া, শান্ত হও, একটা কথা বলো। তুমি কোন মুখে হানির আব্বুকে বা ওই বাড়ির মানুষদের শ্রদ্ধানোর কথা বলবে? সবার আগে নিজে বদলাও। আমার সংসার আমি বুঝে নেব। মা, নিজের মেয়ের ভবিষ্যৎ ভেবে হলেও এবার বদলাও। রুবির মা স্তব্ধ হয়ে গেল। রুবি আর বেশিক্ষণ রইল না, চলে গেল। সারা রাস্তা সে হামিমের সাথে কোনো কথা বলেনি। বাড়ি ফিরে দেখে রুবির বড় ননদ মৌরি এসেছে। তাদের দেখতেই হাফসা বেগম বলে ওঠে, তোমরা আইসো? দাহ মৌরি কি কয়? হামিম জিজ্ঞেস করে, কি বলে? মৌরি রুবির কাছে গিয়ে বলে, একটা ক্লিনিকের সন্ধান পেয়েছি, কয়েক মাস পর আলট্রা করে ছেলে না মেয়ে বের করা যাবে। যদি মেয়ে হয় তবে সেখানে গর্ভপাতের ব্যবস্থা আছে, যাতে পরবর্তীতে আবার তুমি মা হতে পারো। কথাটা শেষ হওয়ার আগেই মৌরির গালে সজোরে একটা থাপ্পড় দেয় রুবি। আজ সন্তানের উপর আঘাত এসেছে, তাই একজন মা বড় ছোট হওয়ার সকল সীমারেখা ভুলে গেছে। আমার বাচ্চার দিকে যদি আর কোনো দিনও চোখ তুলে তাকিয়েছেন, আপনার চোখ আমি তুলে নেব।
কথাটা বলেই নিজের মেয়েদের নিয়ে গট গট করে ঘরে গিয়ে দরজা আটকে দেয় রুবি। ঘটনাটা এতটাই আশ্চর্যজনক আর অকস্মাৎ ছিল যে সবার বুঝতে একটু সময় লাগলো। সবার আগে মৌরি প্রতিক্রিয়া দেখায়। দুপা দিয়ে বারবার মেঝেতে আঘাত করে চিৎকার করে বলতে থাকে, এত বড় সাহস, ওই 2 টাকার মেয়ে আমার গায়ে হাত তুললো! জীবনে এ বাড়িতে আর আসবো না। এত বড় অপমান! হামিম নিজের বোনকে শান্ত করানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে মৌমি বলে, তোর বউয়ের এত সাহস হয় কি করে? যেখানে আমরা ভাই বোনেরা কোনো দিন আপার সাথে গলা উঁচু করে কথা বলিনি, সেখানে সে আপার গায়ে হাত তুলেছে। হাফসা বেগমও বলে, আমার মৌরির লগে এমন আচরণ, এক্ষুনি একটা বিহিত করো। হামিম এবার বিরক্ত হয়, আমার কোনো কথাই তো তোমরা শুনছো না। আমি বলছি তো রুবির ভুল হয়েছে, আমি ওর সাথে কথা বলবো। ভাইকে থামিয়ে মৌরি বলে, থাক হামিম, আর তোর ন্যাকামো করে মাপ চাইতে হবে না। আজ বুঝতে পারছি বাবা মরে গেছে মানে বাবার বাড়ি শেষ, আমি আর আসবো না। বলেই মৌরি বের হবে, তখন হাফসা বলে, খাড়াও, আমিও তোমার লগে যামু। হামিম নিজের মাকে আটকানোর জন্য বলে, আম্মু এসব কি বলছো, কোথায় যাবে? না বাপ, তোমার বউয়ের মতিগতি বালা না, কোন দিন আমারে দইরা মারে। এই বয়সে পোলার বউয়ের মায়ের খাইতে চাই না। মৌমি তুইও চল। হাফসা আর তার 2 মেয়ে চলে গেল। হামিম হাজার চেষ্টা করেও আটকাতে পারল না। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর রুবি দরজা খোলে। রুবির 2 গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে হামিম বলতে থাকে, খুব নারীবাদী হয়েছিস, আমার বোনের গায়ে হাত তুলিস? তোর এত সাহস, তোকে তো আমি মেরেই ফেলবো। রুবি কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে এটার জন্য প্রস্তুত ছিল। বাচ্চারা জেগে আছে, একটু পরেই ঘুমিয়ে পড়বে, তুমি বসার ঘরে যাও, আমি আসছি। রুবির কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। রুবির এমন শান্ত আর দৃঢ় কণ্ঠে হামিম দমে যায়। সেই জন্য হামিম তার কথা মেনে চলে আসে। কিছুক্ষণ পর রুবি আসে, হামিমের সামনে বসে, বলে, হানির আব্বু তোমাকে কিছু কথা বলবো, একটু সময় হবে? হামিম নিজেকে অনেকটা সামলে নিয়েছে। বলো, তোমার কেন মনে হয়েছে আমি নারীবাদী? আমি ভাবিকে চাকরি করতে বলেছি তাই? তাই নয় কি? তোমার ভাবিকে তুমি উস্কে দিয়ে এসেছো। একটা সামান্য চাকরির জন্য একটা মেয়েকে নিজের সংসার ভাঙাবার বুদ্ধি দিয়ে এসেছো। এইগুলো সব উগ্র নারীবাদী কথাবার্তা। তাহলে বলবো, আমার কথা তুমি বুঝতেই পারোনি। তুমি কেন, বেশিরভাগ মানুষই আমার কথা বুঝতে পারবে না। আমাদের সমাজের সমস্যা কি জানো? এখানে কোনো মেয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে চাইলে বা তার অধিকার নিয়ে কথা বললে তার গায়ে সবাই একটা উগ্র নারীবাদী সিলমোহর বসিয়ে দেয়। কিন্তু এটা ভাবো না, ওই মেয়েটাও একটা মানুষ, তারও একটা ইচ্ছা আছে। আসলে এই সমাজ মেয়েদের জন্য কিছু ছাঁচ বানিয়ে রেখেছে, তার বাইরে কেউ ভাবলেই হয় সে নারীবাদী, না হয় বেয়াদব বলে গণ্য হয়। হামিম রেগে বলে, দেখো হানির আম্মু, আমার মাথা অনেক গরম। আম্মা মৌমি বাড়ি ছেড়ে চলে গেছে। আপা বিয়ের পর প্রথমেই বাড়িতে এসে কাঁদলো। তোমার এসব ঘ্যান ঘ্যান শুনতে ভালো লাগছে না। তোমার বেশি সময় নেব না, আমার কথাগুলো একটু শোনো। সত্যি বলতে, এই যে তোমরা ছেলেরা মেয়েদেরকে এমন নিকৃষ্ট প্রাণী ভাবো, এর জন্য আমরা মেয়েরাই দায়ী। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের মায়ের কাছ থেকে শিক্ষা পায়, আর তারা ছোটোবেলা থেকেই দেখে বড় হয় মা কত ত্যাগ করে। মা সবার শেষে খায়, সব সময় সবচেয়ে ছোট মাছের টুকরো খায়, সবার জন্য সব সময় সব কাজ করতে প্রস্তুত থাকে, সবাইকে ভালো রাখতে চেষ্টা করে। এটা কি খারাপ? তোমার মতো আধুনিক মন মানসিকতার মেয়েরা কী করে বুঝবে মায়ের কষ্ট কী? আরে তোমরা এখনকার দিনের মেয়েরা তো প্রসবের যন্ত্রণা পাও না, সোজা পেট কেটে বাচ্চা বের করে ফেলো। তোমরা মায়ের কষ্টটা বুঝবে কিভাবে? একটা তাচ্ছিল্যের হাসি দিল রুবি। হাসালে হানির আব্বু, একটা মায়ের প্রসবের যন্ত্রণা বুঝতে পারো, কিন্তু সিজারের পরে যে একটা মা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, তা বুঝতে পারো না? আমি জানি না কি করে তোমার এসব ধারণা হলো। যেখানে হানির জন্মের সময় 8 ঘন্টা ব্যথা সহ্য করার পরেও প্রসব হয়নি, তাই বাধ্য হয়ে আমার সিজার করতে হয়েছিল। আমার মনে হয় না কেউ শখ করে তার পেটের 7টা পর্দা কাটবে। যাই হোক, এটা নিয়ে আমি যতই বলি তোমার মানসিকতা বদলাবে না। কি যেন বলছিলে, মায়ের কষ্ট বোঝা। তুমি বোঝো? মোটেই না। কিন্তু কেন বোঝো না তা জানো? কেন? কারণ তোমার মা ছোট থেকে কখনো তোমাকে সেটা বুঝতেই দেয়নি। কখনো তোমাকে বলেনি, খোকা তুমি রান্না করো, নিজের কাজ নিজে করো। শুধু তোমাকে কেন, নিজের মেয়েদেরও বলেনি। বিয়ের আগে এমন কখনো হয়েছে তোমরা সবাই নিজের মায়ের জন্য খাবার নিয়ে অপেক্ষা করেছো? তোমার মনে আছে কি না জানি না, এই বাড়িতে আসার পর তোমার বাবা বেশ কয়েকবার তোমার মায়ের গায়ে হাত তুলেছিল। আমার কাছে কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক লাগেনি,
কারণ আমরা যে যাই বলি, প্রায় প্রতিটা ঘরে একজন স্বামী তার স্ত্রীকে মাঝে মধ্যেই চড় থাপ্পড় দিবে, শাসন করবে। এটা আমাদের কাছে খুবই স্বাভাবিক। আমি নিজে ছোটবেলা থেকে তাই দেখে বড় হয়েছি। তাই প্রথম যেদিন তুমি তোমার মায়ের কথা শুনে আমার গায়ে হাত তুললে, আমার আত্মসম্মানে একটুও লাগেনি, বরং স্বাভাবিকই লেগেছে। হামিম একটু নড়ে চড়ে বসে। তুমি কি বলতে চাও? আমাদের পরিবার আমাদেরকে নিজের বউয়ের গায়ে হাত তোলার শিক্ষা দেয়? সত্যি বলতে আমরা সবাই ভদ্রতার একটা মুখোশ পরে থাকি, যেখানে সবাই বলি মেয়েদের গায়ে কাপুরুষ হাত তোলে। এটা আমাদের বাড়িতে হয় না, কিন্তু সত্যটা হলো এই কাপুরুষতা বেশিরভাগ পুরুষই করে, কেউ সবার সামনে, কেউ বা চার দেয়ালে। যারা মেয়েদের গায়ে হাত তোলা এই কাজটা করে না তাদের সংখ্যা খুবই কম, আর ব্যতিক্রমও তো উদাহরণ নয় হতে পারে না। তবে কি বলো তো, এর জন্য আমরা মেয়েরাই দায়ী। আমরা নিজেদের একটা শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছি, যার জন্য আজ মেয়েদের শত্রু মেয়েরাই। তুমি কি আমার কথা শুনেছো? মাথা নাড়িয়ে হামিম বলে, হ্যাঁ বলো তুমি। তুমি আমার বাবার বাড়ির কথাই ভেবে দেখো। দেখো, আজ যদি আমার ভাবি নিজের স্বপ্ন পূরণ করতে না পারে, তবে তার আম্মুর উপরে একটা ক্ষোভ তৈরি হবে। তুমি নিজে বিবেচনা করে বলো, আম্মু যখন বৃদ্ধা হবে তখন ভাবি কি মন থেকে তার সেবা করতে পারবে? অথচ আম্মুর কিন্তু এমন করার কথা ছিল না। আম্মুর উচিত ছিল ভাবির পাশে দাঁড়ানো। কারণ ছোটবেলা হতে আমরা শুনে এসেছি দাদি কিভাবে আম্মুর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করত। আম্মু চাইলে বিষয়টা থেমে যেত, কিন্তু এখন উল্টো হলো। একটা মেয়ে আবার অন্য একটা মেয়ের শত্রু হয়ে গেল। আমি বলছি না সব মেয়ে ভালো, খারাপ অবশ্যই আছে, কিন্তু যারা ভালো মনে সংসার করতে শ্বশুর বাড়িতে আসে, তাদের মধ্যে বেশিরভাগই শাশুড়িকে কখনোই ভালোবাসতে পারে না, ভয় পায়। এর কারণ হলো সেই শাশুড়িরাও ছেলের বউকে ভালোবাসতে পারে না, হিংসা করে। তুমি দেখো না, মৌরি আপা ভয় পেয়ে আলাদা হয়ে গেছে, রুবিকে বাধা দেয় হামিম। দেখো, আপার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। বাচ্চাদের ভালো স্কুলের প্রয়োজনে আপা শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়েছে। আমি এটা বিশ্বাস করি না যে ভালো স্কুলে ভালো পড়া হয়, পড়ালেখাটা নিজের কাছে। যদি ভালো স্কুল আর টাকা ঢাললে ভালো পড়া হতো, তবে বড়লোক মা বাবার সন্তান উচ্ছনে যেত না। তোমার বোন চলে এসেছে কারণ সে নিজের শাশুড়ির সাথে খাপ খাওয়াতে পারছিল না। আর তোমার বোন জামাই একটা ভেড়া, তাই বউ যা বলেছে শুনেছে। আমাদের দেশের মায়েদের এটাই হলো প্রধান সমস্যা, যে তারা নিজের ছেলেদেরকে হয় ভেড়া না হয় মায়ের আজ্ঞাকারী হিসেবে বড় করে। আসলে ছেলেদের মধ্যে খুব কম আছে যারা এই দুই সারির বাইরে যেয়ে পড়ে। প্রথম সারি ছেলের জন্য তার বৃদ্ধ মা বাবা, এমনকি সে নিজে সারা জীবন ফল ভোগ করে। আর দ্বিতীয় সারি ছেলেদের জন্য তার বউ আর তার সন্তানরা কষ্ট ভোগ করে। আর মেয়েরা কয় সারির? একটা মেয়ে চাকরি করছে কি সংসার করছে তাতে কিছুই যায় আসে না, কারণ যে সম্মান পায় সে চাকরি করলেও পায় আবার না করলেও পায়। তাই আমার মতে মেয়েরা তিন সারির, এক ভীতু, দুই চালাক, তিন যাদের এই সমাজ নারীবাদী বলে। ভীতুরা সবার সাথে সংসার করে, চালাকরা আলাদা স্বামী নিয়ে থাকে, নারীবাদীরা একা থাকে। তোমাকে এত কথা বলে আমি এটাই বোঝাতে চাইছি যে আমি নারীবাদী নই, আমি ভীতু প্রকৃতির। ওই বাড়িতে ভাবির পক্ষে কথা বলেছি যাতে সে আমার মা বৃদ্ধা হলে তার সেবা পায়। কারণ একটা শিক্ষিত মেয়ে কখনোই তার অপূর্ণ স্বপ্নের বোঝা নিয়ে শাশুড়ির সেবা করতে পারবে না। আর এই বাড়িতে আপার গায়ে হাত তুলেছি কারণ তোমার বোন আমার ভেতরে থাকা মাতৃত্বকে আঘাত করেছে। ছেলে কিংবা মেয়ে যাই হোক, সে আমার, তাই তাকে আপা মেরে ফেলার কথা বলেছে। সেটা শুনে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। হামিম উঠে দাঁড়িয়ে বলে, বুঝলাম তোমার কথা, এখন যাও ঘুমাও। আর একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কাল অফিস থেকে ফিরে যেন আমি আম্মু, আপা আর মৌমিকে বাসায় দেখি। একটু হতাশ হয়ে রুবি বলে, তোমার কি আমার কষ্টকে কষ্ট মনে হয় না? হামিম চেঁচিয়ে বলে, মনে হয় বলেই তো এতক্ষণ তোমার এই প্যাচাল শুনলাম। আমার আপার গায়ে হাত তুলেছ, তারপরেও কিছু না বলে সুযোগ দিচ্ছি। তুমি তাদের কিভাবে ফেরত আনবে তুমি জানো। আমার মা বোনকে বাড়িতে ফেরাতে না পারলে তোমারও আর এই বাড়িতে থাকার দরকার নেই। নিজের যুক্তি নিয়ে বাপের বাড়ি চলে যেও। হামিম ঘরের দিকে গেল আর রুবি অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তোমার ছেলে যদি তার বউকে এমনি এমনি ছেড়ে দেয়, আমি আজ জীবনে তোমাদের বাড়িতে যাব না আম্মা। হামিম আমার অমন পোলায় না, আমি তারে সুশিক্ষা দিছি। মার বইনের অপমান সহ্য করব এতটা ছোট মানসিকতা তার না। হাফসা বেগম জোরালো গলায় কথাগুলো বলে, হলেই ভালো। হ্যাঁ গো, জামাইয়ের সাথে কি তোমার কাইজা হইছে? কাইল রাতে মনে হইল। সে কি আমরা আসাতে বেজার? বিরক্ত হয়ে মৌরি বলে, ওফ মা, কি যে বলো না। তুমি আমার বাসায় এসেছো, এতে কে কি বলবে? ঝগড়া হয়েছে তো ওর মা বাবা আর ভাই বোনকে নিয়ে।
তুমি তো জানোই আমার দেবর এখনও কোনো চাকরি করে না, ওই সংসারের সব খরচ তোমার জামাইয়ের পকেট থেকে যায়। এখন নাকি আমার ননদকে দেখতে ছেলেপক্ষ আসবে, শাশুড়ি ফোন দিয়ে যেতে বলল। এবার বিয়ের খরচটাও আমার ঘাড়ে ফেলবে। তুমি বলো, যদি নিজের মা বাবা আর ভাই বোনদের পেছনে সব টাকা খরচ করে, তাহলে আমার ছেলে মেয়ের কী হবে? আজকাল পড়াশোনা খরচ কত বেড়ে গেছে। তোমার জামাই তো এগুলো বুঝতে চায় না, সারাদিন ভাই বোনের ভবিষ্যৎ নিয়েই ভাবে। হাফসা বেগম বিজ্ঞের মতো বলে, তুমি কিন্তু কোনো ঢিল দিবা না। আরে তুমি তো ঠিক কথাই কইছো, সব টাকা দিয়া দিলে তোমার সংসার কেমনে চলবো? তোমার পোলা মাইয়ার ভবিষ্যতের কি হইব? মৌমি একটু বিরক্তির স্বরে বলে, আমি সত্যিই বুঝতে পারি না এসব ছেলেরা বিয়ে কেন করে। মা আর বোনের প্রতি যদি এতই টান থাকে তাহলে বিয়ে না করলেই পারে। ঠিক বলেছিস, তোর দুলাভাইয়ের মতো পুরুষদের কাছে পৃথিবী একদিকে আর মা বোন একদিকে। এক হলো দুলাভাই, যার জন্য মা বোনই সব, আর একদিকে ভাইয়াকে দেখ, বউয়ের আঁচল ধরে বসে আছে। সত্যি এই হলো আমাদের কপাল, বুঝলি? না হলে শ্বশুরবাড়ির জন্য এত কিছু করি, তাও স্বামীর মন পায় না। আর রুবিকে দেখ, আমাদের সব সময় অপমান করেও কেমন স্বামীকে আঁচলে বেঁধে রেখেছে। মৌমি চোখ মুখ ঘুরিয়ে বলে, আমি তো শাশুড়ি ননদের ঝামেলাতেই যাব না। শাশুড়ি থাকলেও চলবে, কিন্তু যে ছেলের বোন থাকবে তাকে কোনোদিনও বিয়ে করব না। মৌমির কথা বলার ভঙ্গি দেখে হাফসা আর মৌরি হো হো করে হেসে ওঠে। তখনই মৌরির ফ্ল্যাটের কলিং বেল বাজার শব্দে থেমে যায়। মৌরি বলে, এমন সময় তো বুয়া আসে না, কে এলো? আপা দেখ, হয়তো দুলাভাই ভুল করে কিছু ফেলে অফিসে চলে গেছে, আমি যাব? আরে তুই বসে থাক, তোর দুলাভাই এমন ভুলও মনে না। হয়তো পাশের ফ্ল্যাটের ভাবি এসেছে, আমি দেখছি। মৌরি দরজা খুলে দেখে বোরকা পরে এক হাতে হানিকে ধরে এবং অন্য হাত দিয়ে পাজা কোলে হামরাকে ধরে দাঁড়িয়ে আছে রুবি। মৌরি রেগে দরজা লাগিয়ে দিতে চাইলে রুবি অনেকটা জোর করে ভেতরে এলো। রুবিকে দেখে হাফসা আর মৌমি তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি এই বাড়িতে কি করো? আমার মাইয়ার বাপের বাড়ির সুখ কায়রা শান্তি হয় নাই, অহন এইখানে আইসো? ভাবি, কোন মুখে তুমি এখানে এসেছো? আর আপা, তুই বা কেমন, এই মহিলাকে ঢুকতে কিভাবে দিলি? একটু চিল্লায়ে মৌমি বলে, আরে সে তো জোর করে ভেতরে এলো। কি বলতো, পাড়ায় তোর দুলা ভাইয়ের মান সম্মান আছে, আর এই মেয়ে তো বড় ছোট মানে না। যদি দরজায় দাঁড়িয়ে কোনো নাটক করে, কেলেঙ্কারির শেষ থাকবে না। আমরা পাড়ায় মুখ দেখাতে পারবো না। আর এই মেয়ে, বিদায় হও আমার বাড়ি থেকে এক্ষুনি। রুবি সবার সব কথা শুনলো। হানি আর হামরাকে বসিয়ে দিল সোফায়। এরপর এমন কাণ্ড করলো যাতে ঘরের তিনজন অবাক হলো। রুবি অত্যাধুনিক না হলেও অন্যায় মেনে নেওয়ার মতো মেয়েও না। শ্বশুরবাড়িতে প্রায় সবার বলা অন্যায় কথাগুলোর প্রতিবাদ করত, যদিও এতে কোনো লাভ হয়নি। তবে দ্বিতীয়বার মেয়ে হওয়ার পর সে জবাব দিতে ভুলে গিয়েছিল। তবুও গতকালের থাপ্পড়ে সবাইকে বুঝিয়ে দিয়েছিল সে এখনও প্রতিবাদ করতে ভুলে যায়নি। কিন্তু এখন রুবি যা করলো তা কল্পনাতীত। রুবি সরাসরি মৌরির পা ধরে বসে কান্না করে দিল, আপু, আপনার গায়ে হাত তোলা আমার অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। রুবির এরকম ব্যবহারে অবাক হলেও হাফসা বেগম মনে মনে খুবই খুশি হলো, কিন্তু মুখে বলল, বৌমা, তোমার ঢং করা বন্ধ করো। আমার মাইয়ারে অপমান কইরা অহন এইসবের দরকার নাই। মৌমি তালে তাল মেলায়, ভাবি, জুতো মেরে গরু দান করতে এসেছো? মৌরি নিজের পা ছাড়িয়ে নিলে রুবি উঠে দাঁড়িয়ে দুহাত জোর করে কান্না করে বলে, আপু, আপনারা পাপ না করলে আমার যাওয়ার জায়গা নেই। আমার মেয়ে দুটির মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে মাপ করে দিন। আপু, আমি বাবার অনেক আদরের মেয়ে ছিলাম। বাবার বাড়িতে কেউ কোনো দিনও আমার সাথে ধমকের সুরে কথা বলেনি। সব সময় সবার কাছে ভাইয়ার চেয়ে আমিই আদর বেশি পেয়েছি। কিন্তু বিয়ের পরে সব বদলে গেছে। মৌমি চিৎকার করে বলে, ভাবি, তুমি বলতে চাও বিয়ের পর আমরা তোমার উপরে অত্যাচার করেছি? না মৌমি, আমি তা বলিনি। আমি শুধু বলেছি বিয়ের পর অনেক কিছু বদলে গেছে, যা আমি ঠিক মানিয়ে নিতে পারিনি। ভাবি, তাহলে আমাদের বাড়ি পড়ে আছো কেন? ফিরে যাও নিজের বাপের বাড়িতে। রুবি চোখ মুছে বলে, মৌমি, এত সহজ না যত সহজে কথাটা তুমি বললে। মেয়ের বিয়ে দিয়ে যেখানে মা বাবার নিশ্চিত হয়, সেখানে সেই মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে ফিরে গিয়ে দুদিন থাকলেই তাদের চেহারা খুশি চলে যায়। মেয়ের সংসার ভাঙবার ভয় তাদের চেহারায় ভেসে ওঠে। হাফসা বেগম বুঝতে পারলো কথা বাড়িয়ে লাভ নেই। রুবি মাপ চেয়েছে, ওনার মনের আশা পূরণ হয়েছে। তাছাড়া মেয়ের বাড়িতে তো আর কয়দিন থাকা যায়। তাই তিনি গলার স্বর নরম করে বলেন, অত কিছুই যখন বুঝো, একটু সভ্য হইয়া থাকলেই পারো। হ্যাঁ মা, আমি আপনাদের সব কথা শুনবো, শুধু পেটের বাচ্চাটা নষ্ট করা ছাড়া। আমাকে এবারের মতো মাপ করে দিন।
তোমার কি আমারে পাষাণ মনে হয়? আমি কইছি আমার নাতি লাগবো, আর যার লগে অন্যায় করছো তার কাছে মাপ চাও। মা, আপনি একটু আপাকে বোঝান যাতে উনি আমাকে মাপ করে দেয়। মা, আমি কথা দিচ্ছি এমন ভুল আর হবে না। আমি সারা দিন রাত নামাজ পড়ব, যত দোয়া হাদিসে আছে পুত্র প্রাপ্তি সব পড়ব। আপনারা দয়া করে বাসায় চলুন। মৌমি কৌতুকের সুরে বলে, যাক, তোমার সুবুদ্ধি হয়েছে। আমি তো আবার ভেবেছিলাম তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, নিজের মেয়েদের নিয়ে নতুন করে বাঁচবে, প্রতিষ্ঠিত হবে, অনেক বড় জায়গায় চলে যাবে, সমাজের বুকে উদাহরণ সৃষ্টি করবে। রুবি একটা মলিন হাসি দিয়ে বলে, এসব অনুপ্রেরণা আর সংগ্রামের কথা ইন্ডিয়ান সিরিয়াল আর সিনেমাতেই মানায়। আমাদের মধ্যবিত্ত মেয়েদের জন্য বাস্তব জীবনের গল্পটা অনেক কঠিন। যদি আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাই তবুও কোনো লাভ হয় না, কেননা আমাদের আসল জীবন শুরু হয় বিয়ের পর। পুরো জীবন অন্যজনের উপরে নির্ভর করতে হয়। তুমি বুঝবে না মৌমি, কারণ তোমার এখনও বিয়ে হয়নি। আমার এসব বোঝার কোনো দরকার নেই, তোমার সংসার তুমিই বোঝো। রুবি মৌরির হাত ধরে বলে, আপু বাড়ি চলুন। আমাকে মাপ করতে না পারলে আমাকে মারুন, যত ইচ্ছা থাপ্পড় দিন, তাও চলুন। এতক্ষণে মৌরি কথা বলে, আমাকে কেন নিয়ে যেতে হবে? ওরা দুজন গেলেই তো হবে। আপু, আপনার ভাই বলেছে আপনাদের সবাইকে যদি নিয়ে যেতে না পারি তাহলে যেন আমিও যাতে বাড়ি না ফিরে যাই। আপনি বলুন, স্বামী সংসার ছেড়ে আমার মতো একটা মেয়ে কোথায় যাবে? মৌরি একটু অবাক হলো, হামিম এই কথা বলেছে? হাফসে বেগম বলে, কইছিলাম না আমার পোলারে আমি সুশিক্ষা দিছি। নিজের বইনের অত বড় অপমান সে মুখ বুইজা কিছুতেই মাইনা নিব না। মিলছে নি আমার কথা? মমি বলে, থাক থাক, নিজের ছেলে সুনাম করতে হবে না। তোমার ছেলে জায়গায় সত্যিকারের পুরুষ হলে এতক্ষণে ভাবি হাসপাতালে ভর্তি থাকতো, না হলে তালাক খেয়ে বাপের বাড়িতে। হাফসা বলে, আমি আমার পোলারে এমন শিক্ষা দেই নাই সে বউয়ের গায়ে হাত উঠাইব। তুই চুপ কর। মৌরি যেন একটু বেশি শান্ত হয়ে গেল, সে চুপচাপ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হাফসা আর মৌমি আবার রুবিকে কথা শোনাতে লাগলো। আমার মাইয়ারে কোনো দিন একটা ফুলের টোকা দিয়া দেখি নাই, তুমি তার ছোট হইয়া গায়ে হাত তুলছো। আল্লাহ তোমারে মাইয়া দিছে। মৌরি দরজা ধাক্কায়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পায় না। ভাবি, আপা যদি অপমানে নিজের কোনো ক্ষতি করে তোমাকে আমি দেখে নিব। আপা দরজাটা খুলে দে। রুবির এখন ওদের কথা চুপচাপ শোনা ছাড়া কোনো রাস্তা খোলা নেই, কারণ ওদের ছাড়া সে ওই বাড়িতে ফিরতে পারবে না। রুবি খুব ভালো করে জানে দুই মেয়ের মধ্যবিত্ত এক মায়ের পক্ষে নতুনভাবে শুরু করা গল্পের মতো সরল আর সুন্দর হয় না। সে চাইলেই যখন ইচ্ছা তখন ঘুরে দাঁড়াতে পারবে না, নতুন করে সব শুরু করতে পারে না। তাই যতক্ষণ পারছে রুবি দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছে। রুবির মতো আরও অনেকেই সহ্য করছে। দরজার ওপাশে একটা মানুষের সিদ্ধান্তের উপর রুবির ভবিষ্যৎ নির্ভর করছে, তাই সে অপেক্ষা করছে দরজা খোলার। রুবি, একটু ভেতরে এসো। মৌরির কথায় হাফসা আর মৌমির সাথে সাথে রুবিও অনেক অবাক হলো, কারণ মৌরির গলাটা অনেক নরম ছিল। রুবি ভেতরে গেলে মৌরি আবার দরজা বন্ধ করে দেয় আর রুবিকে বসতে বলে। দুজনে খাটের উপরে বসে। রুবি, তোমার আমাদের সবার উপরে অনেক রাগ, অনেক অভিযোগ, তাই না? রুবি মাথা নাড়িয়ে বলে, না আপু, বিশ্বাস করেন এমন কিছু না। মৌরি একটু হেসে বলে, না, তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ আমি জানি তুমি কোনোদিন এসব কষ্ট ভুলতে পারবে না। রুবি, তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি হয়তো জানো না তোমার এত কষ্টের প্রধান কারণ কিন্তু আমি। আপু, অবাক হচ্ছ? আমি কখনো ভাবিনি তোমার কাছে ভুল স্বীকার করব, কিন্তু আজ তোমাকে দেখে অতীতের কিছু পাতা খুলে গেল। একটা কথা বলছি শোনো, আজ তুমি যে কাজটা করেছো সেই একই কাজ আমাকেও করতে হয়েছিল। তফাতেই আমি তোমার চেয়ে বয়সে আর সম্পর্কে বড়, কিন্তু আমি যার পা ধরেছিলাম সে আমার চেয়ে দুই দিক দিয়েই ছোট ছিল। আজ যেমন তোমার কোনো দোষ নেই, সেদিন আমারও কোনো দোষ ছিল না। এটা মীরের আব্বুও জানতো। সবচেয়ে আশ্চর্যের কথা শুনবে, আমার বাবার বাড়ির কাউকে সেদিন আমার পাশে পায়নি। আপু, এটা কি করে সম্ভব? দুলাভাই তো সবসময় আপনার পক্ষেই কথা বলে। মীরের আব্বু আগে এমন ছিলেন না। আমার মেয়ে লতা জন্মের পর আমি একদিন ওকে তার কোলে দিয়ে বলেছিলাম, এই মেয়েও একদিন আমার মতো শ্বশুর বাড়িতে গিয়ে বিনা অপরাধে কারো পা ধরে মাপ চাইবে। আমি চাই তুমি নিজের মেয়ের এমন দশা দেখো। এরপর মীরের আব্বু কেমন যেন হয়ে গেছিল। লতাকে সে আবার একটু বেশি ভালোবাসে। এরপর আমার কথাগুলো বুঝতে চেষ্টা করতো, আর কয়েক মাসের মধ্যেই আমাকে নিয়ে সে আলাদা হয়ে যায়। আপু, কিছু মনে না করলে বলবেন কি হয়েছিল? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৌরি বলে, বড় কোনো ঘটনা না। তুমি তো জানো আমার প্রেম করে বিয়ে। জানি না কেন আমার শাশুড়ি মা আমাকে ঠিক মতো পছন্দ করতেন না।
ওই বাড়িতে আমাকে এত কাজ করতে হতো যে জেদ করে পড়ালেখায় ছেড়ে দিলাম। আর একটা গোপন কথা বলি, তোমার বিয়ের পর আম্মা যখন তোমার প্রশংসা করতো তখন আমার নিজের শাশুড়ির ব্যবহার মনে পড়তো। তাই আমি দায়িত্ব নিয়ে আম্মার কানে তোমার নামে বিষ ঢেলেছি। আমি যখন দেখি তুমি নিজের পড়া চালিয়ে যাচ্ছ, তোমার শ্বশুরবাড়ির কেউ কোনো আপত্তি করছে না, তখন আমার খুব হিংসা হয়েছিল। তাই আম্মা আর মম্মিকে বলে তোমার ঘাড়ে এত কাজের বোঝা চাপিয়েছি যে তুমি যেচে পড়া বন্ধ করে দিলে। রবি ভাবতে লাগলো পুরনো দিনগুলির কথা। বিয়ের পর শ্বশুরবাড়ির লোক প্রথমে সত্যিই অনেক ভালো ছিল। স্বামীর কাছ থেকে উৎসাহ না পেলেও হাফসা বেগম সবসময় বলতেন, মাইয়া গো, পায়ের নিচে একটা শক্ত জমিন লাগে। আমরা মধ্যবিত্ত, তাই বাপের বাড়ির কোনো কিছুর আশা কইরো না বৌমা, নিজে একটা কিছু করো। যাই হোক, পড়ালেখা বন্ধ কইরো না। কিন্তু ধীরে ধীরে সব যেন বদলে যায়। মমতাময়ী শাশুড়ি কেমন যেন হয়ে যায়। এই সবই হয়েছিল মৌরির ঘন ঘন যাতায়াতের পর। এদিকে মৌরি বলছে, একদিন ঘটনাচক্রে আমি আমার ননদকে একটা ছেলের সাথে রিকশার মধ্যে দেখি। ওরা একটু বেশি কাছাকাছি ছিল। আমি বাসায় এসে ননদকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে সবার কাছে নালিশ করে আমি নাকি তার চরিত্র নিয়ে খারাপ কথা বলেছি। এটা শুনে পুরো পরিবার আমার উপরে চড়াও হয়। মীরের আব্বু কি বলেছিল জানো? কি সে বলেছিল, আমার বোনকে কি নিজের মতো চরিত্রহীন ভেবেছি যে প্রেম করবে? ওই একটা কথায় যথেষ্ট ছিল আমার সমস্ত ভুল ভাঙার জন্য। সেদিন ওই বাড়িতে নিজের জায়গাটা বুঝতে পেরেছিলাম, তাই আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু কিছুদিন পর আমার মা বাবার দুশ্চিন্তা বেড়ে যায়, কারণ মীরের আব্বু আমার সাথে কোনো যোগাযোগ করছিল না। তাই মেয়ের সংসার বাঁচাতে আমার মা বাবা গিয়েছিল আমার শ্বশুরবাড়ি সমঝোতার জন্য। কিন্তু তাদের শর্ত ছিল আমাকে আমার ননদের পা ধরে মাপ চাইতে হবে, তাহলেই আমাকে তারা ফেরত নেবে, তা না হলে মীরকে নিয়ে যাবে। আমার বাবার বাড়ির লোকজন বলেছিল বাচ্চা রেখে বাবার বাড়ি ফিরে আসতে, কিন্তু 3 বছরে বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি তা করতে পারিনি। আপু, আপনি দ্বিতীয়বার পড়ালেখা শুরুর কথা কেন ভাবেননি? ঠিক যেই কারণে তুমি ভাবনি। 2-3 বছর পড়া বন্ধ ছিল। এমন না যে আমার মনে হয়নি পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত, কিন্তু ওই যে একটা কথা মাথায় সব সময় আসতো, কি হবে এত পড়ে, সেই তো চুলা গুতান লাগবে। সত্যি বলতে যখন পড়ালেখা বন্ধ করেছিলাম তখন এর গুরুত্ব না বুঝতে পারিনি শুধু চাকরি করার জন্য পড়ালেখার প্রয়োজন এমন নয়। পড়ালেখা আমাকে জীবনে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর এখন এসব বুঝতে পারছি, তখন পড়ালেখার প্রতি আগ্রহটাই হারিয়ে ফেলেছি। আসলে সব কিছুরই একটা বয়স থাকে, তাই সময় মতো সব করতে হয়। তুমি জানো কি না জানি না, আমি 4র্থ বর্ষে এসে পড়া বন্ধ করেছিলাম। শুধু একটা বছর কষ্ট করে পড়তে পারলেই জীবনটা অন্যরকম হতো। এখন হারিয়ে কাঁদি। আপনার শ্বশুরবাড়ির লোকেরা কখনো আপনার ননদের সত্যিটা জানতে পারেনি। আবার কিছুদিন পর যখন আমার শ্বশুর মেয়ের বিয়ে ঠিক করতে চেয়েছিল, তখন সে পরিষ্কার বলেছিল তার সম্পর্ক আছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার ছিল, সবাই বুঝতে পেরেছিল আমার দেখা ছেলেটা আর ননদ যার কথা বলছে সে এক। তাও একজনও আমার কাছে মাপ চায়নি। এমনকি মীরের আব্বুও একবারের জন্য বলেনি তার বা তার বোনের ভুল ছিল। ওই ঘটনা সবাই এমনভাবে ভুলে গিয়েছে যেন কিছুই হয়নি। আপু, আপনার গায়ে হাত তোলার জন্য আমি মাপ চাইছি। একজন মা হিসেবে তুমি ঠিকই করেছো, তবে আমি এখনও চাই না তোমার মেয়ে হোক। সত্যি বলতে আমি এটাই চাইনি আমার কোনো মেয়ে হোক। এমনকি আমিও এটাও চাই না পৃথিবীতে কোনো মেয়ের জন্ম হোক, কারণ মেয়ে হলেই দুঃখ সহ্য করবে, না হয় আর একটা মেয়ের দুঃখের কারণ হবে। আপু, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। নারী মানে ত্যাগ, নারী মানে মহিমান্বিত। 2-1 জনের ভুলের জন্য পুরো জাতিকে দোষী করবেন না। হাদিসে আছে আল্লাহ খুশি হলে কন্যা সন্তান দেন। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমার কথাটাও একটু ভেবে দেখো, মেয়েদের শত্রু মেয়েরাই হয়। আমার শ্বশুরবাড়িতে আমার সব অসুবিধার জন্য কোনো ছেলে দায়ী ছিল না, 2টো মেয়েই দায়ী ছিল। তোমার শ্বশুরবাড়িতেও তোমার সব অসুবিধার জন্য আমি দায়ী, একটা মেয়ে। এবার বলো, আল্লাহর রহমত অভিশাপ হয়ে গেলে কি করব? আপু, তাহলে আমাদের বদলাতে হবে, নিজের সন্তানদের সুশিক্ষা দিতে হবে, নিজেদের দুঃখ বুঝতে হবে। একটা মেয়ে আর একটা মেয়ের দুঃখ তখনই বুঝতে পারে যখন সম্পর্কে মেয়েটি তার নিজের বোন বা মা হয়। কোনো সময় তো বোনের সংসার ভাঙে, কিন্তু যখনই এই সম্পর্ক বদলে যায় দুঃখ বোঝার বদলে দুঃখ দেয়, তাই না আপু? এটা হলে আজ আপনি কেন আমার দুঃখ বুঝতে পারলেন? কে বলেছে আমি তোমার দুঃখ বুঝতে পারছি? তাহলে আমাকে আজ এসব বললেন কেন? জানি না কেন বলেছি, তবে তুমি আমার পায়ে ধরায় আমার ভেতরটা ভেঙে গেছে। চলো বের হই। দরজা খুলে হাফসা আর মৌমিকে কিছু বলার সুযোগ দিল না মৌরি। মা, বাড়ি চলো।
আমি মীরের আব্বুকে ফোন করে দিয়েছি, স্কুল ছুটি হলে ও মীরকে নিয়ে আসবে। রুবি রিকশায় বসে ভাবছে আজ ফজরের সময় ঘটে যাওয়ার ঘটনার কথা। হাজিমের সব কথা শোনার পর রুবি সিদ্ধান্ত নিয়েছিল, যাই হয়ে যাক, সকাল হলে সে মেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সকালে ফজরের নামাজ শেষ হলে হামিম জায়নামাজে রুবির পাশে বসে। রুবির হাত ধরে বলে, হানির আম্মু, আমি পিষে যাচ্ছি মা বোন আর নিজের স্ত্রী সন্তানদের মাঝে। তোমরা সবাই তো মেয়ে, তাহলে কেন একটু মিলেমিশে থাকতে পারো না? তুমি জানো না বড় আপা কত কিছু সহ্য করেছে। আমি জানি সে ভুল, তাও তাকে আমি কখনো কিছু বলি না। একটাই কারণ, সে তার বাড়িতে সুখী না। আমি বুঝতে পারছি আমি তোমাকে অনেক আঘাত করেছি, কিন্তু বিশ্বাস করো এবারই শেষ। এখন থেকে আমি নিজের বুদ্ধিমতো চলবো। একাধারে ভালো ছেলে, ভাই, বাবা আর স্বামী হয়ে দেখাবো। তুমি শুধু ওদের একবার ফিরিয়ে আনো। তোমরা মেয়েরা কেন বোঝো না, আমরা ছেলেরা স্ত্রী, সন্তান, মা বোন সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি জানি তুমি ভাবো আমি আম্মাকে বেশি গুরুত্ব দেই, কিন্তু বিশ্বাস করো আমার কাছে তোমরা দুইজনই গুরুত্বপূর্ণ। কিন্তু জায়গাটা আলাদা। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে শোধরানোর সুযোগ দাও। রুবি কোনো কথাই বলছে না, রাগ না অভিমান সে নিজেই বুঝতে পারছে না। রুবি নীরবতা দেখে হামিম বলে, আমি আম্মাকে আনতে গেলে উনি আসবে না। এলেও হয়তো আরও 1 সপ্তাহ আপার বাড়িতে ঘুরতে হবে। তুমি গেলে আজই চলে আসবে। তুমি যেতে না চাইলে আমি জোর করব না। কিন্তু বিশ্বাস করো আমার আপা মানুষটা খারাপ না। একটা ঘটনা ওকে এমন করে দিয়েছে, সবার সাথে মিলেমিশে থাকা বোনটা আমার এখন কারো ভালো দেখতে পারে না। হামিমের কথাগুলোর মানে রুবি এখন বুঝতে পারছে। যদি সে এখানে না আসতো তবে আরও বড় ভুল বোঝাবুঝি হতো। তবুও রুবির মনে বারবার কিছু প্রশ্ন উকি দিচ্ছে। একটা মেয়ে কি সত্যিই আর একটা মেয়ের শত্রু হয়? আচ্ছা, হামিম কি সত্যিই ভালো হয়ে গেছে, নাকি নিজের মা বোনকে ফিরিয়ে আনার জন্য সব অভিনয় করছে? না হলে কয়েক ঘন্টায় একটা মানুষ কিভাবে এত বদলে যেতে পারে? সবাই রুবির শ্বশুরবাড়িতে এলো। মৌমি আর হাফসা হাঁসফাঁস করছে মৌরির পরিবর্তন দেখে। বাড়ির ভেতরে যেতেই রুবির ফোনে তার ভাইয়ের ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে রুবির ভাই কান্না করতে করতে বলে, রুবি তুই জলদি আয়। নিজের ভাইয়ের ফোন পেয়ে বাড়ি এসে জানতে পারে রুবির ভাবি লিনা মা হতে চলেছে। রুবির বাবার বাড়িতে বাঁধ ভাঙা খুশি। এরই মধ্যে রুবি ভাইকে প্রশ্ন করে, তোর যদি মেয়ে হয় কি করবি ভেবে দেখেছিস? রুবির এমন প্রশ্নে হক চকিয়ে গেল রুবির ভাই। কি বলতে চাইছিস তুই? আমি বলছি একটু ভেবে দেখিস। তোর মেয়ে হলে তার জন্য কি ভবিষ্যৎ নির্ধারণ করবি? সে কি আমার মতো বাবার পছন্দে বিয়ে করবে, নাকি ভাবির মতো নিজের পছন্দে? কিন্তু একটা কথা মনে রাখিস, দিন শেষে তারও কোনো নিজস্বতা থাকবে না, স্বপ্ন থাকবে না। একটু ভেবে দেখিস, তুই যেভাবে ভাবির স্বপ্নকে নষ্ট করলি, সেইভাবে তোর মেয়ের স্বপ্নটাও কেউ নষ্ট করবে। রুবির ভাই চুপচাপ লিনার পাশে গিয়ে ওর হাত ধরে বলে, আমাকে মাফ করো, তুমি চাইলে এখন চাকরি করতে পারো। লিনা কাঁদো কাঁদো গলায় বলে, কিন্তু এখন আমার বাচ্চা হবে আর বাড়িতে কত কাজ। কেউ কিছু বলার আগেই রুবির মা এসে বলি তুমি কোন কাজের কথা বলছো? আমরা কি রাক্ষসের পরিবার নাকি যে বাড়ির কাজ করে অফিস করতে পারবা না? অনেক মেয়ে 8 মাস বাচ্চা পেটে অফিস করে। আরে আমি তো 9 মাসের পেট নিয়েও শ্বশুরবাড়িতে ধান সেদ্ধ করেছি, আর তুমি সামান্য অফিস করতে পারবা না? খালি কাজের ফাঁকি দেওয়ার ফোন দিই। লিনা সহ সবাই হতভম্ব হয়ে যায়, কিন্তু রুবির মা বলেই যায়, শোনো আমার নাতি নাতনি যাই হোক, তাকে ডাক্তার বানাবো। আর একটা কথা, তোমার প্রথম বেতন দিয়ে আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিও। কেনার সময় আমাকে নিয়ে যেও। কি বলো তো, তোমার স্বামী তো জীবনে তোমাকে ছাড়া আর ভালো কিছু পছন্দই করতে পারলো না। কি নিয়ে যাবে তো? লিনা দৌড়ে এসে শাশুড়িকে জড়িয়ে কান্না করতে লাগলো। কেউ কোনো কথা বলে না, কারণ এই সময়টা ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য, কথা বলার জন্য নয়। রুবি মনে মনে বলে, মৌরি আপু আজ আপনি ভুল। আমি প্রমাণ করে দিয়েছি মেয়েরা মেয়েদের শত্রু না, সহযোগী হতে পারে। একদিন সবাই সেটা বুঝতে পারবে। রুবি যাওয়ার সময় লিনা তার হাত ধরে বলে, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। ভাবি ধন্যবাদ দিতে হবে না, এর বদলে একটা কাজ করলেই হবে। কি কাজ? ছেলে বা মেয়ে যাই হোক, তাদের মানবতার সুশিক্ষা দিও, যাতে কখনো কোনো অন্যায় সহ্য না করে। আর যখন ছেলের বউ আসবে তখন তাকে মেয়ে বানানোর দরকার নেই, শুধু তার প্রাপ্য সম্মান দিও। রুবি শ্বশুরবাড়িতে ফিরে আসে। সন্ধ্যায় রুবির বিচার বসে। হাফসা বেগমের নাতি চাই। দেখ বাবা, তুমি যদি কিছু না করস তয় আমারে গ্রামে পাঠাইয়া দাও। আমি এইটা দেখতে পারুম না, আমার বংশ নির্বংশ হইয়া যাইতেছে। হামিম বলে, আম্মা এভাবে বলো না, আল্লাহ দিলে কি করার আছে? মৌরি বলে, আম্মা তুমি কি কোনো নবাবের বংশের, যে বংশ রক্ষা না করলে রাজত্ব আরেকজন নিয়ে যাইব?
মা, বংশে কিছু হয় না, কর্মে হয়। তুমি কথা কইও না মা, না জানি রুবি কি জাদু করছে যে একদিনে তোমরা ভাই বোনে বদলা গেলা। মৌমি বলে, আমা চুপ করো তো, তুমি কেন বুঝতে পারছো না? এরা কেউ তোমার কথা শুনবে না, সবাই ভাবির মিষ্টি কথাই ভুলে গেছে। আর আপা, তুই কি ভুলে গেছিস যে ভাবি তোর গায়ে হাত তুলেছে? না, আমি ভুলিনি, তবে তুই ভুলে যাচ্ছিস যে তুই একটা মেয়ে, আর তোরও সংসার হবে। তুই যতই বলিস 1000 জনকে বেছে একজনকে বিয়ে করবি, কিন্তু ভাগ্য বদলাতে পারবি না। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? না, বোঝাচ্ছি, নিয়তি কাউকে ছাড় দেয় না। আপা, সময় আছে, ভালো হয়ে যা। মৌমি আর হাফসা চলে গেলে হামিম মৌরিকে বলে, আপা, তোকে কি বলেছে ধন্যবাদ দেব? দরকার নেই ধন্যবাদের, শুধু নিজের স্ত্রী আর সন্তানদের খেয়াল রাখ। মনে রাখবি, একটা মেয়ে তোকে আবার বিশ্বাস করেছে, তাই তুই সেই বিশ্বাস নষ্ট করবি না। যখন তার তোকে প্রয়োজন হবে হাজির হবি। না, হামিম সত্যিই বদলে গেছে। কখনো কখনো মানুষ কোনো কারণ ছাড়াই বদলায়। হামিম যে বদলেছে রুবি সেই কথা বুঝতে পারে যখন সে তার তৃতীয় মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসে। পাড়ার সবাই এসেছে দেখতে। এরই মধ্যে হামিমের চাচি শান্তা বেগম প্রথম আক্রমণ করে। কী গো মৌরির মা, এবারও মেয়ে? তোমার ভাগ্যটাই খারাপ, তোমার ছেলে এতগুলো মেয়ের বিয়ে কেমনে দিবে? হামিমের মা সায় দিয়ে বলে, আমার কপালে একটা নাতিও নাই। তারপর ডাক্তার কইল বৌমার আর বাচ্চা হইব না। হায় হায়, এ কি বললা? আরে আমার বৌমারে দেখো, 2টা ছেলে। মৌরি পাশ থেকে বলে, আপনি এক কাজ করেন চাচি, একটা মাইক আর রিক্সা ভাড়া করেন, তারপর রিক্সায় বসে মাইকিং করেন, প্রিয় এলাকাবাসী, আমার 2 নাতি, হাফসার কোনো নাতি নাই, তার ছেলের 3 মেয়ে। শান্তা বেগম দাও দাও করে জ্বলে ওঠে। মৌরির মা, আমায় ডেকে এনে অপমান করতেছো? মৌরি বড়দের সাথে কী রকম আচরণ? হাফসা ধমক দেয়। হামিম এবার মুখ খোলে, আপা ঠিকই বলেছে আম্মা, তাদের ডাকা হয়েছে যাতে আমার বাচ্চা হবার আনন্দটা তারা ভাগ করে নেয়, কিন্তু তারা তো আমার বাচ্চা ছেলে না মেয়ে তা নিয়ে আলোচনা করছে। মৌমি বলে, ভাইয়া তুই চাচিকে এভাবে বলতে পারিস না, ওনারা সবাই তোর ভালোর জন্যই বলছে। তোকে আমার ভালো দেখতে হবে না, তুই তোর কাজ কর। সারাদিন আমার বউকে কথা শোনাচ্ছিস আর চগলখড়ি করছিস, এগুলোই করতে থাক। আমি চগলখোর? এত বড় অপমান! মৌরি বলে, এতদিনে আমার ভাই মানুষ চিনতে পেরেছে। শান্তা বেগম টিটকারি করে, মৌরির মা, তোমার ছেলেকে তো তোমার বৌমা বশ করে ফেলেছে, নিজের ব্যবস্থা করো। কয়েকদিন পর তো ভাত দেবে না। সেদিনই সবাই মুখ চুন করে বের হয়ে গেছিল। অনেক বছর পর হামরাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রের মা বলে, তোমরা 3 বোন, কোনো ভাই নেই? না, এমন বাড়িতে জেনে শুনে ছেলের বিয়ে দেব না। মৌরি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? সমস্যা হলো এই মেয়ের সাথে বিয়ে হলে তার পুত্র সন্তান হবে না, আর আমার বংশের বাতি জ্বলবে কেমনে? আমি নাতির মুখ কিভাবে দেখব? আপনি কি সম্রাট আকবরের বংশধর? মানে আমার ভাতিজিকে পছন্দ না হলে আমার কিছুই বলার নেই, কিন্তু তাকে বিয়ে করলে ছেলে হবে না এই চিন্তা যদি মাথায় থাকে তবে বলবো, আমাদের ছেলে পছন্দ হয়নি, আপনারা আসতে পারেন। পাত্রপক্ষ চলে গেলে হামরা রুবিকে বলে, তোমরা এলেম আছে, না এলে এসব জোগাড় কই থেকে করো? রুবি কিছু বলার আগেই মৌরি বলে, একটা আমাদের ননদের জন্য জোগাড় করে দাও। 2বার ডিভোর্স হওয়ার পর এখন শুধু ভাইয়ের টাকা শপিংই করে আর আমাকে জ্বালায়। রুবি বলে, আপু, ছেলে তো সব দিক থেকেই ভালো, কিন্তু এমন মানসিকতার হবে ভাবতেই পারিনি। আম্মু, তুমি ছেলে দেখা বাদ দাও। মৌরি হামরাকে সামান্য ধমকে বলে, দেখ হামরা, দোষ তোর। আরে সেই আমলে আমি প্রেম করে বিয়ে করেছি, আর এই যুগের মেয়ে হয়ে কিনা তোরা 3 বোনই অ্যারেঞ্জ ম্যারেজ করবি। তোর বড় বোন তাও বিয়ে করে সংসার করছে, আর তুই বিয়ে করবি বলছিস, কিন্তু ছোটটার সামনে তো বিয়ের নামই নেওয়া যায় না। হ্যাপির কথা বাদ দাও তো ফুপি, সে অন্য গ্রহের প্রাণী, সে মা বাবাকে ছেড়ে যাবে না। আর আব্বুও তার কথায় তাল দেয়, আমাদের 3 জনের মধ্যে তো তাকেই আব্বু বেশি ভালোবাসে। তুমি শোনো, আমি কেন অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই, কেন? আরে ফুপি, অ্যারেঞ্জ ম্যারেজে একটা আলাদা থ্রিল আছে, তুমি বুঝতে পারবা না। তুমি বললে তোমার জন্যও দেখি। তোমার ননদ এত জ্বালাচ্ছে আর ফুপা তো বুড়া হয়ে গেছে, তবে রে ফুপুর সাথে দুষ্টুমি। হামরার কথা শুনে হাফসা ছাড়া সবাই হাসতে থাকে। পরের দিন বসার ঘরে মৌমি এসেছে। সে রুবির কাছে জোর হাতে মাপ চাইছে। ভাবি, আমাকে মাপ করো, এসব আমারই কর্মফল, আমার এখন কি হবে, কোথায় যাব? মৌমি, এমন করছো কেন? কিচ্ছু হবে না। তোমার ভাইয়া আর দুলা ভাই গেছে তো তোমার স্বামীর সাথে কথা বলতে,
আসলে মৌমি ননদের ঝামেলা ছাড়া বিয়ে করেছে। তার স্বামী বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু মৌমির 4 মেয়ে, কোনো ছেলে নেই। এতদিন সব ঠিক থাকলেও এখন তার স্বামী বলছে আবার বিয়ে করবে, কারণ তার ছেলে প্রয়োজন। হাফসা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। দরজায় কলিং বেল। দরজা খুলতেই শান্তা বেগম দাঁড়িয়ে তার ছেলের বউকে নিয়ে। শান্তা প্রায় দৌড়ে হাফসার কাছে এসে বলতে লাগলো, আমার 2 নাতি ইয়াবা ব্যবসার কেসে ফাইসা গেছে। তুমি তোমার বড় নাতিন হানিরে একটু কইবা, সে তো ম্যাজিস্ট্রেট, যদি কিছু করতে পারে। হাফসা বেগম মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলে। রুবির ঠোঁটের কোণে শুধু এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। সেই হাসির মধ্যে লুকানো প্রশান্তি শুধু মৌরিই বুঝতে পারে। কৃতকর্মের শাস্তি নিয়ে তো সবাই গল্প লেখে, আমি কিছু ভিন্ন লেখার চেষ্টা করেছি। আমি এই গল্প দিয়ে শুধু এটাই বোঝাতে চেয়েছি, মেয়েরা যদি মেয়েদের সাথে শত্রুতা না করে, একে অন্যকে সহায়তা করে, তবে সংসারের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। জানি না পেরেছি কি না, কমেন্ট করবেন। ভুল ভ্রান্তির জন্য ক্ষমাপ্রার্থী। আর বন্ধুরা, তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুবই ভালো থেকো।